अपनी कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make it. अपनी कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। मिशन ईस्ट, लुकिंग ईस्ट, প্রথম এই কথাগুলো এই ভারতবর্ষের মানুষকে শুনিয়েছিলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু আপনারা মনমোহন সিং এর আমল জানেন, একটি পরিবারের ক্ষমতা ছাড়া মনমোহন সিং এরও কিছু ক্ষমতা ছিল না, প্রায় মূক ও বধির প্রধানমন্ত্রী ছিলেন, সাইলেন্ট প্রধানমন্ত্রী। সেই মিশন ইস্ট, লুকিং ইস্ট সফলভাবে যিনি প্রণয়ন করছেন তিনি ভারতবর্ষের এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি ভেবে থাকেন যে মোদীর প্রচারে বসেছি, একেবারে ভুল ভাববেন। শেষ অবধি দেখুন যে আলটিমেটলি এই লুকিং ইস্টে যে রাজ্যটা গোটা ভারতবর্ষের মধ্যে সেরা ছিল, সেই পশ্চিমবঙ্গটা এখন কোথায় চলে গেছে তলানিতে, এবং যারা অনেকটা পেছিয়ে ছিল সেই অসম এবং ওড়িশা কোথায় এগিয়ে যাচ্ছে। এই শিল্প সম্মেলন নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প সম্মেলন নিয়ে অনেকগুলো প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি এবং দেখেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঢাক পিটিয়েছেন। এবং তারপরে আমি আপনাদের ওড়িশার শিল্প সম্মেলন দেখিয়েছি, মোহন মাঝির শিল্প সম্মেলন, যেখানে কেন্দ্রের মন্ত্রীরা গিয়ে যারা শিল্প উদ্যোক্তা তাদের আশ্বস্ত করেছেন। আমি আপনাদের কেরালার সিপিএম সরকার, পিনারাই বিজয়ন সরকারের শিল্প সম্মেলনের কথা গতকাল আমি আপনাদের দেখিয়েছি এবং সেখানে দেখিয়েছি কিভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গিয়ে কেরালায় যাতে শিল্প আসে তার জন্য চেষ্টা করছেন পিনারাই বিজয়ন। কিন্তু যে রাজ্যটা সবচেয়ে নিচে থেকে সবচেয়ে উপরে উঠে এসছে সেই রাজ্যটার নাম অসম। হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে অসমে এই মুহূর্তে শিল্প এবং সংস্কৃতির নবজাগরণ শুরু হয়েছে। ঠিক কি কি হচ্ছে? হিমন্ত বিশ্ব শর্মাকে এই বাংলার এবং এই ভারতবর্ষের মিডিয়া বিভিন্ন সুশ্রুতি দেওয়া খবরে হেডলাইন করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে নিজের রাজ্যটাকে একেবারে বেমালুম পাল্টে দিয়েছে সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। যে এই মুহূর্তে শুধুমাত্র ডাবল ইঞ্জিনের সরকারের হাত ধরে হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে একেবারে নিজের রাজ্যটাকে পাল্টে দিয়েছেন, আর আমরা পিসি ভাইপোর হাত ধরে শুধুই কান্নাকাটি করে যাচ্ছি যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। অ্যাকচুয়ালি গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে ঠিক কি ঘটছে? যদি ট্যাংরার মার্ডার কাণ্ড, বীরভূমের বালি পাচার কাণ্ডে গোষ্ঠীদ্বন্দ্ব, পুলিশদের বিভিন্ন রকমের কাণ্ড কারখানা থেকে ফুরসত পান, তাহলে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। শাহরুখ খানের ডায়লগ দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম এবং শুধু এটা প্রতিবেদন নয় বা খবর নয়, একেবারে সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। अपनी कुर्सी की पेटी बांध लीजिए। মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। কেউ কোথাও যাচ্ছে না। গুয়াহাটি, অসমের রাজধানীতে এখন সাজে সাজে রব। 25 এবং 26 ফেব্রুয়ারি মঙ্গল এবং বুধবার গুয়াহাটিতে শিল্প সম্মেলন, অ্যাডভান্টেজ আসাম 2.0। তো আপনারা বলবেন এতে অবাক হওয়ার কি আছে? আমাদের বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করে দেখিয়ে দিয়েছেন। কোটি কোটি টাকার মৌসাইন হয়েছে, কোটি কোটি টাকার চুক্তি হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই ঢপবাজির কোটি কোটি টাকার চুক্তি আর আদতে সেগুলো হওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তথ্য প্রমাণ কি বলছে, মিডিয়ার হেডলাইনে কি আসছে একেবারে পাত্তা দেবেন না। নিজের হাতে মোবাইল আছে, নেট আছে, তথ্য প্রমাণ বলছে যে বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বৃহত্তম শিল্প সম্মেলন আয়োজন করছে অসম সরকার। কি হচ্ছে সেখানে, কারা আসছেন সেসব তো বলবোই, বললাম না সিনেমার স্ক্রিপ্ট নিয়ে বসেছি। আগে আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক 23 অক্টোবর 2008। কি হয়েছিল সেদিন? সেদিন শুধু একজন বিশ্বের বিখ্যাত শিল্পপতির মাথায় কেউ বন্দুকের ট্রিগার টিপে দেয়নি, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মাথায় বন্দুক ধরে ট্রিগার টিপে দিয়েছিল। জার্মানি থেকে ফিরে, মুম্বাই ফিরে রতন টাটা ফিরে এলেন, তারপর উড়ে এলেন কলকাতায়। মহাকরণে তখন এই বাংলার শিল্পের অন্তর্জলি যাত্রার মুহূর্ত ঘুরছেন বিষণ্ণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার শিল্প সেনাপতি নিরুপম সেন।
টাটা এলেন, বৈঠক হলো, বৈঠক থেকে বেরিয়ে এসে টাটা বললেন 2 বছর আগে বলেছিলাম আমার মাথায় কেউ বন্দুক ধরলে হয় তাকে বন্দুক সরাতে হবে, না হলে ট্রিগার টিপে দিতে হবে, আমি মাথা সরাবো না। আমার মনে হয় ট্রিগার টিপে দেওয়া হয়েছে। বাংলার মুমূর্ষু শিল্প সম্মেলনের শিল্প যে সম্ভাবনা তার নিশ্চিত মৃত্যু রুখে পুনর্জন্ম হতে পারত যার হাত ধরে, সেই রতন টাটা সিঙ্গুরের ন্যানো কারখানাকে আমরা টাটা বাই বাই বলে তাদের পেছনে কারণ হিসেবে যারা ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়ে দিলাম। 15 বছর তৃণমূলের শাসন, এই রাজ্যের দিকে কোনো ভারী শিল্প প্রতি শিল্প কারখানা মুখ তুলে তাকায়নি। স্বাভাবিক ঘটনা। টাটা একটা বিশ্বের বিখ্যাত শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান। টাটাকে যারা তাড়িয়েছে সেই রাজ্যে আর কোনোদিন শিল্প আসবে না কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া। আসেওনি। 2008 থেকে 2025 এই রাজ্যে দিকে কোনো ভারী শিল্প ফিরেও তাকায়নি, আর তাকাবেও না যতদিন না এই বাম এবং তৃণমূল আমলের পরিবর্তন হবে। এবার একেবারে জাম্প কাট করে চলে আসুন 13ই মার্চ 2024। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে পূরণ হলো। দেশের প্রথম সেমিকন্ডাক্টর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী। একটা নয়, একসঙ্গে 3টে সেমিকন্ডাক্টর কারখানা। কোথায় কোথায় হলো? অবধারিতভাবে আমরা কান্নাকাটি করব, আর সেমিকন্ডাক্টর 2টো কারখানা পেয়ে গেল গুজরাট। স্বাভাবিকভাবে গুজরাটে ডাবল ইঞ্জিনের সরকার, ওরাই পাবে। আমরা কান্নাকাটি করবো, গুজরাট পাবে। আপনাকে এখন ঠিক করতে হবে যে পিসি ভাইপোর আঁচল ধরে কান্নাকাটি করবেন নাকি ডবল ইঞ্জিনের সরকার ধরে সেমিকন্ডাক্টর কারখানা পাবেন। গুজরাটে গেল 2টো সেমিকন্ডাক্টর কারখানা, একটা হলো ঢোলেরাতে, একটা হলো সানন্দে। সেই সানন্দ যেখানে টাটাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, টাটারা গিয়ে আশ্রয় নিয়েছিল সেই সানন্দেতে, এবং সেই সানন্দের সেমিকন্ডাক্টর কারখানা থেকেই ভারতবর্ষের প্রথম তৈরি চিপ বেরোচ্ছে। এবং তৃতীয়টি কোথায় হলো, যেটার জন্য আজকের প্রতিবেদন করা। তৃতীয় সেমিকন্ডাক্টরটি ছিনিয়ে নিয়ে গেলেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা। আসলে এই চিপের চিন্তা দূরদর্শী প্রধানমন্ত্রীর মাথায় ঘুরেছিল কোভিডের সময় থেকে। কোভিডের সময় 2 বছর গোটা পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ ছিল, এবং ভারতবর্ষে বেশ কিছু কারখানা শিল্প বন্ধ হয়ে পড়েছিল। কেন? কারণ এই সেমিকন্ডাক্টর চিপ ভারত পুরোপুরি নির্ভরশীল ছিল কোন দেশগুলোর উপর? আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান। কোভিডে তো বিশ্বজুড়ে লকডাউন, তাহলে কি হবে? ভারতবর্ষে সব বন্ধ, চিপ আমদানি বন্ধ, শিল্প কারখানার কাজ বন্ধ, মোবাইল তৈরি বন্ধ, স্মার্ট টিভি বন্ধ, গাড়ি ইলেকট্রনিক্স গাড়ি বন্ধ, ইলেকট্রিক গাড়ি বন্ধ। কি হবে? 2 বছর কোভিড চলাকালীন ভারতবর্ষের অধিকাংশ এই ধরনের শিল্প কারখানা, মোবাইল, স্মার্ট টিভি, ইলেকট্রিক গাড়ি বন্ধ হয়ে পড়েছিল। মোদী দেখলেন যে এরকম করে তো হবে না, সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা এই ভারতবর্ষে হবে। দায়িত্ব দিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। 4 বছর বাদে সাফল্য এলো। 1 লক্ষ টাকা বিনিয়োগে দেশের 3টি সেমিকন্ডাক্টর কারখানা তৈরির প্রস্তাব পাকা হলো, যার মধ্যে 2টো করলো কারা? টাটা ইলেকট্রনিক্স। যে টাটাকে আমরা তাড়িয়ে দিয়ে শিল্প সম্ভাবনা বিনষ্ট করে যারা তাড়িয়েছিল তাদেরকে আমরা এই রাজ্যের মাথায় বসিয়ে রাখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। সত্যি বাঙালি মূর্খ ছাড়া আর কি বলবো বলুন তো? আমাদের মতন মূর্খ এই পৃথিবীতে 2টো নেই। নীরজ চৌধুরী ঠিকই বলেছিলেন, আত্মঘাতী বাঙালি। তারপরে কি হলো? 2টো কারখানা তো গুজরাটে চলে গেল। একটা কারখানা নেওয়ার জন্য লড়াই শুরু করলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য। কানে গেল হিমন্ত বিশ্ব শর্মার, এবং অসমের সঙ্গে এই টাটা কোম্পানির বহুদিনের সম্পর্ক চায়ের সূত্রে, টাটা টি এর সূত্রে অসমের সঙ্গে, অসম সরকারের সঙ্গে। আসামে হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ বিজেপি সরকার আসার আগেই টাটার সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক, এবং হিমন্তের উৎসাহে অসমের আইটিআই গুলোকে উৎকর্ষ কেন্দ্র বানাতো সেই টাটারা। তো টাটার এক কর্তার মুখ থেকে সেমিকন্ডাক্টরের কথা শুনেই ওই যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লির বিমান ধরলেন, কেউ টের পেল না। সোজা গিয়ে ধরলেন অশ্বিনী বৈষ্ণবকে। একটা সেমিকন্ডাক্টর কারখানা অসমে দিয়ে দিন। চমকে উঠলো গোটা মন্ত্রিসভা। বলে কি রে ছেলেটা? ছোকরা বলে কি? অসমে সেমিকন্ডাক্টর, গুজরাট হয়েছে 2টো, মহারাষ্ট্র, এই সমস্ত দিল্লি বিখ্যাত জায়গাগুলো ছেড়ে এসেছে অসমে। শেষ অব্দি হিমন্তের হিম্মত দেখে পোড় খাওয়া অশ্বিনী বৈষ্ণব বিস্মিত হলেন। নাচর হিমন্তকে তিনি নিয়ে গেলেন মোদীর দরবারে। সুচতুর হিমন্ত ছুঁয়ে ফেললেন মোদীর অন্যতম দুর্বল স্থান, উত্তর পূর্ব, নর্থ ইস্ট। এবং নরেন্দ্র মোদীর সেই দুর্বল স্থান, সেই নর্থ ইস্টকে এই মুহূর্তে কিন্তু বাংলাও একজন মন্ত্রী পেয়েছে, সুকান্ত মজুমদার। প্রতিমন্ত্রী
কিন্তু মোদী যেটাকে পছন্দ করছেন সেই নর্থ ইস্টের উন্নতি, সেখানে যাতে বাংলারও একটা ভূমিকা থাকে তার জন্য সুকান্ত মজুমদারকে তিনি বেছে নিয়েছেন। এই বিষয়ে আপনারা পরে প্রতিবেদন পাবেন আমাদের কাছ থেকে। উত্তর পূর্ব মোদীর একটা দুর্বল জায়গা, যেখানে বিনিয়োগ বৃদ্ধি, চীনের নাকের ডগায় বসে ভারতবর্ষের মস্তানি, এসব দেখার পর, হিমন্তর কথা শোনার পর সাউথ ব্লকে মুখ্যমন্ত্রীর অফিস থেকে সেমিকন্ডাক্টর কারখানার ছাড়পত্র পকেটে নিয়ে বেরুলেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই থেকে অসমের উন্নতির শুরু হলো এবং 20 মার্চ 2024 দুপুর 3:39 রতন টাটা টুইট করলেন, লিখলেন, অসমে এই সেমিকন্ডাক্টর কারখানা অসমকে বিশ্ব মানচিত্রে একটা জায়গা করে দেবে। অসমের দূরদর্শী মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কে লিখছেন? রতন টাটা, যাকে আমরা এই বাংলা থেকে তাড়িয়ে দিয়েছিলাম। রতন টাটা বেঁচে থাকতেই 27,000 কোটি টাকা ব্যয়ে মরিগাঁওয়ের জেলার জাগি রোডে টাটাদের সেমিকন্ডাক্টর কারখানার কাজ শুরু হয়েছে। জোর কদমে কাজ চলছে এবং এই সেমিকন্ডাক্টর কারখানাকে করে হিমন্ত বিশ্ব শর্মা বিপুল বিনিয়োগের গন্ধ পেয়েছেন এবং বুঝেছেন যে এই টাটাদের সেমিকন্ডাক্টর কারখানার টানে বহু অনুসারী শিল্প আসবে, বিদেশিরা আসবে এবং সেমিকন্ডাক্টর কারখানার আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে বহু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। চিপ ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যার ডিজাইন থেকে শুরু করে অনেক কিছু। আবার ডাউনস্ট্রিমে রয়েছে টেস্টিং, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন। টাটাদের কারখানায় দিনে 5 কোটি চিপ তৈরি হবে এবং এই সেমিকন্ডাক্টর কারখানাকে তৈরি করে বিভিন্ন রকমের অনুসারী শিল্প গোটা অসমে ছড়িয়ে পড়লো। যেটা হওয়ার কথা ছিল সিঙ্গুরে, টাটাদের ন্যানো কারখানাকে কেন্দ্র করে বিভিন্ন অনুসারী শিল্প। শুধু তাই নয়, একেবারে চায়ের দোকান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় চপের দোকান, হোটেল ব্যবসা থেকে শুরু করে কয়েকশো মানুষের যে চাকরি হয়েছিল এক ঝটকায় বন্ধ হয়ে গেল। হিমন্ত বিশ্ব শর্মা এই ভুলটা করেননি, একেবারে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে টাটাদের সেমিকন্ডাক্টর কারখানা অসমে নিয়ে গেছেন। এবং তারপর ডিসেম্বর এবং জানুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা কোথায় গেলেন? জাপানে গেলেন, দক্ষিণ কোরিয়া গেলেন এবং সিঙ্গাপুরে গেলেন, যেখান থেকে বিদেশি ইনভেস্ট আসবে। চুপচাপ গেলেন। অসমের কোনো সাংবাদিককে সকালে বিদেশে গিয়ে সকালবেলায় মর্নিং ওয়াকে ছোটার জন্য কোনো সাংবাদিককে তুলে নিয়ে যাননি, বা কোনো বিখ্যাত ক্রিকেটারকে তুলে নিয়ে যাননি যে এই সমস্ত জায়গায় গিয়ে একেবারে ঢপবাজি দিয়ে শিল্প করার ঘোষণা করে শিল্পপতিদের টেনে আনবে। এত সহজে শিল্পপতিদের টেনে আনা যায় না। যে সাংবাদিকদের নিয়ে গেলাম, বড় বড় করে নিজেদের কাগজে খবর করলাম, কোনো বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে গিয়ে বললাম যে আমি এই রাজ্যে শিল্প করব, তাতেই সমস্ত শিল্পপতিরা চলে আসবে, এই ঢপবাজি বাংলার মানুষকে মূর্খ বানাতে পারে। শিল্প আনা যায় না। হিমন্ত বিশ্ব শর্মা জাপান গেলেন, কোরিয়া গেলেন, সিঙ্গাপুর গেলেন, একেবারে চুপচাপ। তার ফল কি হলো? 7ই ফেব্রুয়ারি জাপানি রাষ্ট্রদূত 50 জন বিশেষজ্ঞের দল নিয়ে টাটাদের সেমিকন্ডাক্টর কারখানা দেখতে পৌঁছলেন। সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করে জানিয়ে দিলেন যে বিদেশি বিনিয়োগ নিয়ে আসছেন খুব তাড়াতাড়ি। একটা সেমিকন্ডাক্টর কারখানা টাটাদের গোটা অসমের শিল্পের যে মানচিত্র পুরোটা বদলে দিল। বিদেশি বিনিয়োগ আসছে এবং সেই বিদেশি বিনিয়োগ আসতে সবচেয়ে বড় ভূমিকা কারা নিচ্ছে? অবশ্যই কেন্দ্রীয় সরকার, বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের বলেছিলাম যে ওড়িশাতে কিভাবে মোহন মাঝির নেতৃত্বে, এখন তো বিজেপির গভর্নমেন্ট, কিভাবে সেখানে শিল্প এসছে। শুধু বিজেপির গভর্নমেন্ট বলি কি শিল্প এসছে? একদম না। ডাবল ইঞ্জিনের সরকার বলি যে শিল্প এসছে এমন নয়, ভাববেন না বিজেপির প্রচার করছি। ওড়িশাতে যখন বিজেপি সরকার ছিল না, নবীন পট্টনায়কের সরকার ছিল, তখনও কেন্দ্রীয় সরকারের হাত ধরে শিল্প এসেছে, ইনভেস্ট এসেছে। এবং শুধু তাই নয়, আমাদের আগের প্রতিবেদন, গতকালের প্রতিবেদন আপনারা যদি দেখেন, আমরা সেখানে বলেছিলাম কেরালায় বাম শাসিত সিপিএম এর রাজত্ব চলছে এবং সেই সিপিএম কেন্দ্রের হাত ধরে সেখানে ইনভেস্ট আনছে। পিনারাই বিজয়ন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, প্রতিদিন মোদীকে 2-4টে সমালোচনা না করে যার ঘুম হয় না, সেই মোদী সভার 3 জন মন্ত্রীকে নিয়ে গিয়ে তিনি এই শিল্প সম্মেলনের উদ্বোধন করালেন। এবং কাদেরকে নিয়ে গেলেন? তিনি নিয়ে গেলেন সড়ক পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গডকরিকে, শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে এবং কর্মদক্ষতা বৃদ্ধি এবং স্বনিযুক্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে। কারণ এই 3 জনাই, একজন সড়ক রাস্তাঘাট করতে হবে শিল্প করতে গেলে, একজন শিল্প আনতে সাহায্য করবেন, আর একজন এই স্বনিযুক্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী কর্মদক্ষতার ব্যাপারটা দেখবেন।
ঠিক সেভাবেই এবার অসমে একেবারে নতুন কর্ম উদ্যোগ শুরু হলো। কি হাঁপিয়ে গেলেন? দাঁড়ান মশাই, এখনো বাকি আছে। আসল প্রতিবেদন তো এখন শুরুই করেনি। কয়েকটা মিনিট শুধু বললাম হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে অসম রাজ্যটাকে পাল্টে দিচ্ছেন। আসল প্রতিবেদন এখন থেকে শুরু হচ্ছে এবং মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আত্মনির্ভর ভারতকে আরো উন্নত করতে হবে, মেক ইন ইন্ডিয়া প্রকল্পগুলোকে আরো উন্নত করতে হবে, সমরাস্ত্র বানাতে হবে, যুদ্ধাস্ত্র বানাতে হবে। আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকা, ডেভেলপমেন্টের টাকার কোটি কোটি ডলার বেরিয়ে যাচ্ছে সেই কংগ্রেস আমল থেকে শুধুমাত্র অস্ত্র কিনতে, প্রতিরক্ষা খাতে। এবং এতে যারা মাঝের দালাল থাকে তাদের কমিশন আকাশ ছোঁয়া। একটা প্রতিরক্ষার ডিলে কয়েক হাজার কোটি টাকা পায় একজন দালালরা, যেটা কংগ্রেস আমলে বহুবার আপনারা দেখে এসছেন। সেই টাকা যাতে নয় ছয় না হয়, ভারতের প্রতিরক্ষা খাতের টাকা যাতে ভারতেই থেকে যায়, সেজন্য তিনি চেষ্টা করছেন আত্মনির্ভর ভারত করতে। এবং তিনি ঠিক করলেন দেশে 3টে সমর শিল্প করিডর তৈরি হবে, অর্থাৎ শিল্প, যুদ্ধাস্ত্র, বাকি সবকিছু তৈরি করা এখানেই তৈরি হবে। এবং সেখানে আর কি হবে? সমরাস্ত্র তৈরি হবে, যুদ্ধের অস্ত্র তৈরি হবে। আমাদের দেশের অর্ডিন্যান্স কারখানাগুলিতে তৈরি হচ্ছে যুদ্ধাস্ত্র দিয়ে, তো আর চীন এবং পাকিস্তানের সঙ্গে লড়া সম্ভব নয়। তাই বছরের পর বছর বাড়ছে প্রতিরক্ষা বাজেট, বাড়ছে আমদানি। কিন্তু মোদী মেক ইন ইন্ডিয়া চান দেশীয় শিল্পপতিরা বিনিয়োগ করুন সমরাস্ত্র তৈরিতে। তাই 3টে শিল্প করিডর তৈরি হচ্ছে, সমর শিল্প করিডর, যেটা এই ভারতবর্ষের মানুষ আগে কোনোদিন ভাবতে পারেনি, কোনো সরকার আগে ভাবতে পারেনি। পয়সা খরচ করো, বিদেশিদের কাছ থেকে বিমান, রকেট, অস্ত্র, বোমা কেনো, ব্যাস সন্তুষ্ট। মোদী ভাবলেন এবং 3টে সমর শিল্প করিডর তৈরি হলো। কোথায় কোথায় হচ্ছে ভালো করে শুনুন ডাবল ইঞ্জিনের ফায়দাটা। একটা হচ্ছে উত্তরপ্রদেশে লখনৌ, চিত্রকূট, কানপুর, ঝাঁসি, আলিগড়, আগ্রা জুড়ে একটা পুরো এই সমর শিল্প করিডর তৈরি হচ্ছে। কি নাম এলাকাগুলোর শুনে নিন আরেকবার। উত্তরপ্রদেশে লখনৌ, চিত্রকূট, কানপুর, ঝাঁসি, আলিগড়, আগ্রা। আরেকটা দ্বিতীয়টা কোথায় হচ্ছে? তামিলনাড়ু, চেন্নাই, হসুর, কোয়েম্বাটোর, সালেম, তিরুচিরাপল্লী। আর তৃতীয়টা, 3 নম্বরটা, যেটার জন্য এই প্রতিবেদন আমি শুরু করেছিলাম, আপনাদের কাছে নিয়ে এসেছিলাম, তৃতীয়টা আত্মনির্ভর ভারত মেক ইন ইন্ডিয়ার এই প্রজেক্টে আবার ঝাঁপ মারলেন কে? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেমিকন্ডাক্টর নিয়ে এলেন অসমে, টাটাদের কারখানা। টাটাদের কারখানার হাত ধরে টাটাকে দেখিয়ে বিশ্বের বিভিন্ন বিদেশি শিল্পপতি তাদের বিনিয়োগ, তাদের পুঁজি নিয়ে এলেন অসমে। এবার তিনি নিয়ে এলেন একেবারে মোদীর হাত ধরে সমর শিল্প করিডর। চলে গেলেন রাজনাথ সিং এর দরবারে, তাকে ধরে আবার মোদীর কোর্টে বল ঝাঁঝালো সওয়াল করলেন যে দেশের অর্ধেক সেনা থাকছে উত্তর পূর্বে বা বাংলাদেশে অস্থিরতা হওয়ার পর উত্তর পূর্বে ভারতকে বিশেষ করে জোর দিতে হচ্ছে। কাশ্মীরের পর উত্তর পূর্বে সবচেয়ে বেশি সেনা থাকবে, তাই উত্তর পূর্বে জোর দিতেই হবে। দেশের অর্ধেক সেনা রয়েছে কাশ্মীরে, কিছু হচ্ছে উত্তর পূর্বে। তাই যুদ্ধাস্ত্র হোক বা সাঁজোয়া গাড়ি, বিগড়লেই কেস। কোথায় ছাড়বেন? কাশ্মীর থেকে কোথায় নিয়ে যেতে হবে? তামিলনাড়ুতে আনতে হবে, আরেকটা যেখানে হচ্ছে উত্তরপ্রদেশে আনতে হবে। তাই উত্তর পূর্বের যে সেনা রয়েছে, সাঁজোয়া গাড়ি রয়েছে, বিভিন্ন সমরাস্ত্র রয়েছে, কোথায় সারাবে? তাহলে তো উত্তর পূর্বের দিকে একটা এই ধরনের শিল্প করিডর থাকতে হবে। ব্যাস এইটা রাজনাথ সিং এবং মোদীর কানে পৌঁছানোর পর একটা সমর শিল্প করিডর নিয়ে চলে গেলেন উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর পর অসমে। তৃতীয় সমর শিল্প করিডর অসমে হওয়া উচিত। অকাট্য যুক্তি কাটতে পারলেন না রাজনাথ সিং না প্রধানমন্ত্রী মোদী। একেবারে কঠিন ম্যাচ বের করে অসমে নিয়ে চলে গেলেন, পিএম সম্মতি দিলেন, প্রতিরক্ষা মন্ত্রক সম্পর্ক দিল। একটা সেমিকন্ডাক্টর, তার হাত ধরে অনুসারী শিল্প, বিদেশি বিনিয়োগ, বিদেশি পুঁজি এবং এরপরে একেবারে সমর শিল্প করিডর, যুদ্ধাস্ত্র, সাঁজোয়া গাড়ি, রকেট। বুঝতে পারছেন? কেউ তত্তর করে উঠে আসছে হিমন্ত বিশ্ব শর্মার অসম। বাকি আছে, দাঁড়ান, এখনো হতাশ হবেন না, থেমে যাবেন না এখনো। ওই যে বলেছিলাম প্রথমেই, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে वाला है। এবার শিল্প সম্মেলন, একেবারে 2 দিনের শিল্প সম্মেলন। কাদিকে নিয়ে আসছেন? উদ্বোধন করতে যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, তথ্য প্রযুক্তি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, উত্তর পূর্ব উন্নয়ন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আচ্ছা বলুন তো, মোদী তো যাচ্ছে, ছেড়ে দিন। হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি সরকার, মোদী যাচ্ছে, ছেড়ে দিন। আচ্ছা, এই শিল্প সম্মেলনে বিদেশ মন্ত্রীর কাজ কি বলুন তো? জয়শঙ্কর গিয়ে এখানে কি করবে?
শিল্প সম্মেলনের আগেই ওখানে পৌঁছে যাচ্ছেন এই বিদেশি পুঁজিপতিরা, যারা বিদেশি বিনিয়োগ করবেন, তাদের নিয়ে এই জয়শঙ্কর বসবেন। সোজা চলে যাবেন কাজিরাঙা। পর্যটন পিছিয়ে আছে অসম, পর্যটনে পিছিয়ে পড়া রাজ্যকে উন্নত করতে বিদেশ মন্ত্রী আমাদের এস জয়শঙ্কর হাত বাড়িয়ে দিচ্ছেন। কাজিরাঙা সহ অসমের যে বনগুলো আছে সেখানে পর্যটন যাতে বৃদ্ধি হয়, বিদেশিরা যাতে আসে, সেজন্য কাজ করবেন হিমন্ত বিশ্ব শর্মার অফিসারদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এস জয়শঙ্কর। এবং এই বিদেশি প্রতিনিধি দলকে অসম ঘুরিয়ে দেখাবেন এস জয়শঙ্কর। সাহেব মেমদের না আনতে পারলে বিদেশি পুঁজি আসবে কি করে? আর আমাদের এখানে বিশ্ব বাংলা গ্লোবাল বিজনেস সামিট হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। কেউ আসবে এখানে মনে করছেন আপনারা? কেন্দ্রকে বাদ দিয়ে এখানে কোনো শিল্প হবে, কোনো পর্যটন হবে? লবডঙ্কা। ডাবল ইঞ্জিনের সরকার কেন দরকার সেটা বিজেপির নেতারা আপনাদের বোঝাতে পারছেই না। সেটা বুঝতে হলে আপনাদের নিজেদেরকেই বুঝতে হবে যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে কি ঘটে চলেছে, আর এই রাজ্যে কেন পরিবর্তনটা দরকার। বাম আমলে যেটা দেখে গেছি, শিল্প ধ্বংসকারী মনোভাব, বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলতেন উন্নততর বামফ্রন্ট, সেই উন্নততর বামফ্রন্ট এখন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বটা হচ্ছে এই বামফ্রন্টের উন্নত রূপ, আধুনিক রূপ, উন্নততর বামফ্রন্ট। বামফ্রন্টটা মনে দুর্নীতি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আকাশ ছোঁয়া হয়েছে। বামফ্রন্ট আমলের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কিভাবে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এই রাজ্যের ভোটার করে গদি দখলের লড়াইয়ে কাজে লাগাতো বামেদের মন্ত্রী শান্তিরা, ঠিক সেটাই একেবারে শীর্ষে পৌঁছে দিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এর যদি পরিবর্তন না করতে পারেন, আমাদের রাজ্যটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বিজেপি বলে নয়, এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি বলে মনে হচ্ছে। পরিবর্তন চাইলেই বিজেপিকে চাইছি, বিজেপি বলে নয়। এই মুহূর্তে এই রাজ্যে পরিবর্তন সবচেয়ে বেশি দরকার। তার মুহূর্তে তার জন্য যদি 38-39% কোনো দল যদি থাকতো, তাহলে তাকেই সরকারে আনা দরকার ছিল। সেটা যে কেউ হতে পারে, রাম, শ্যাম, যদু, মধু, জগাই, মাধাই, গোপাল, নেপাল, যে কেউ হতে পারে। এখন বিজেপি সামনে আছে প্রধান বিরোধী দল বলে, সেজন্য আপনাদের মনে হচ্ছে যে বিজেপির হয়ে সবাই বিজ্ঞাপন করছে। আদৌ তা নয়। কেন্দ্রের সাহায্য ছাড়া এই মুহূর্তে এই রাজ্যে শুধু নয়, এই দেশের কোনো রাজ্য চলতে পারবে না। কারা বুঝে গেছে? দিল্লি বুঝে গেছে, মহারাষ্ট্র বুঝে গেছে, হরিয়ানা বুঝে গেছে, ওড়িশা বুঝে গেছে, অসম বুঝে গেছে। আমরা কবে বুঝতে পারবো এবং এই বোকামির যে খোলসটা আমরা পড়ে আছি কবে ছাড়তে পারবো, তার জন্য আমাদের অপেক্ষা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে যাচ্ছেন কারণ তারা বিদেশিদের বোঝাবেন কিভাবে এয়ারপোর্টের উন্নতি হয়েছে। আমাদের রাজ্যে এয়ারপোর্ট কটা? একেবারে সেই ব্রিটিশ আমলের দমদম এয়ারপোর্ট, নেহরুর সময় বাগডোগরা, বাম আমলের দুর্গাপুর, মাত্র 3টে এয়ারপোর্ট। আন্তর্জাতিক বিমানবন্দর অসমে কটা? 6টা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বোঝাবেন ভারত সরকারের উড়ান প্রকল্পকে উত্তর পূর্বে আরো বিস্তৃত করার কি কি পরিকল্পনা রয়েছে। নির্মলা সীতারামন বোঝাবেন উত্তর পূর্বে বিনিয়োগ করলে ভারত সরকার কি কি সুবিধা দেবে। কেন্দ্রকে বাদ দিয়ে কোন রাজ্যে এই মুহূর্তে কোনো শিল্প সম্ভব নয়, কেন্দ্রে যে সরকারই থাকুক। যদি ভাবেন কেউ মূর্খের মতন যে মোদী সরকারের বিজ্ঞাপন করছি, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। কেন্দ্রের সাহায্য ছাড়া কোন রাজ্যে কোন রকম বিদেশি বিনিয়োগ শিল্প সম্ভব নয়। কারণ যদি কোনো বিদেশি শিল্পপতি আসে, কোনো উদ্যোগপতি আসে, তারা কেন্দ্রে যে সরকার চলবে তাদের সাহায্য ছাড়া কোনো রাজ্যে শিল্প করবে না। এটা এই ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ বুঝে গেছে, সব সরকার বুঝে গেছে। সেজন্য কেরালার সিপিএম সরকার কেন্দ্রের সাহায্য চাইছে, শুধু আমাদের রাজ্যের মূর্খ বাঙালিরা আমরা বুঝতে পারছি না। ওড়িশায় 2টো বৃহৎ ইস্পাত কারখানার কথা আমি আপনাদের আগেই বলেছি। কেরালায় মোদী সরকারের সাহায্য নিচ্ছে সিপিএম এর সরকার শিল্প আনতে। আর অসমে সেমিকন্ডাক্টর অনুসারী শিল্প, সমর শিল্প করিডর, গোটা রাজ্যের ভোল পাল্টে দিয়েছেন কয়েক বছরে হিমন্ত বিশ্ব শর্মা। আর আমরা কি করব? এই সবকিছু শোনার পর যদি বদ হজম হয়, তাহলে বাড়িতে জেলসিল আছে খাবো আর আঙুল চুষতে থাকবো। আর পিসি ভাইপো যখন বলবেন কেন্দ্র কিছু দিচ্ছে না, কেন্দ্র কিছু দিচ্ছে না, আমরা বঞ্চিত, আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, ওই আঙুল চুষবো আর কান্নাকাটি করব। আর কি করার আছে? এই রাজ্যে এই মুহূর্তে 2026-এ যদি পরিবর্তন না হয়, তাহলে ওই আঙুল চুষতে হবে আর দিচ্ছে না করে কাঁদতে হবে। আর চোখের সামনে দেখতে হবে যে ওড়িশা, আসাম ডাবল ইঞ্জিনের সরকার করে তত্তর করে এগিয়ে যাচ্ছে।
দিল্লি, মহারাষ্ট্র এগিয়ে যাচ্ছে, এমনকি কেরালাতে সিপিএম এর সরকার কেন্দ্রের সহযোগিতায় শিল্প পাচ্ছে, আর আমি আর আপনি আঙুল চুষতে থাকবো। কি বলবেন আপনারা? বলেছিলাম না, কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে वाला है। পশ্চিমবঙ্গের মৌসম এই গত 49 বছর ধরে বিগড়ে গেছে। সিপিএম এর 34 বছর, তৃণমূলের 15 বছর, 49 বছর ধরে আমরা কেন্দ্রের বাইরে। শুধু কেন্দ্রের বাইরে তাই নয়, আমরা কেন্দ্রের সরকারকে অচ্ছুত ঘোষণা করে তাদের সঙ্গে হাত না মিলিয়ে শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করে সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল গদি দখলের লড়াই করে গেছে, আর এই রাজ্যটাকে একেবারে অন্ধকারে তলিয়ে দিয়েছে। কি বলবেন আপনারা? হাতে কলমে তথ্য প্রমাণ দিয়ে তো সবটা বললাম। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেন স্ট্রিম মিডিয়ায় যে সমস্ত খবর আপনারা পাবেন না, তার জন্য আপনাদের দেখতে হবে দা নিউজ বাংলার পর্দায়। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না। अपनी कुर्सी की पेटी बांध लीजिए।